আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার তার ফেসবুক ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন। এতে তারেক রহমান বলেন, ১ সেপ্টেম্বর দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আইনের শাসন, মত প্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই ১.৫ যুগব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য বলে জানান তারেক রহমান। চাঁদাবাজি ও দখলবাজি যারাই করবে তাদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে আহ্বান জানান মহাসচিব। বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট আর উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে তিনি এ আহ্বান জানান। এর আগে কুমিল্লার লালমাই উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের আগে দেয়া বক্তব্যে মহাসচিব বলেন, বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে ঠাঁই নেই। খান আলামিনকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ভারত থেকে আসা পানি আর টানা বৃষ্টিতে সৃষ্টি বন্যায় পানিবন্দী হয়ে আছে দেশের ১১ জেলার ৪৬ লাখ মানুষ। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে এসব মানুষের হাতে তুলে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। গেল কয়েকদিন ধরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ ও খাদ্য সহায়তা। এবার দলের মহাসচিব কুমিল্লার কয়েকটি স্থানে তুলে দিলেন ত্রাণ সহায়তা। কুমিল্লার লালমাই উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণে মহাসচিব বলেন, বিএনপির নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন সুপারিশ থাকবে না। কুমিল্লার নাঙ্গলকোট আর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ ও জনসমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব। চাঁদাবাজ ও দখলদাররা দেশ ও দলের ভাবমূর্তি নষ্ট করছে মন্তব্য করে ফখরুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। কোন চাঁদাবাজি চলবে না, কোন দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়। স্বাধীন হয়ে গেছি, আমি যা খুশি তাই করতে পারি। আমি না, যা খুশি তাই করলে আপনার স্বাধীনতা থাকবে না। ওরা আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে, তখন আবার আমাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে পারবে। এখন এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে আমাদের এই সরকারকে সহযোগিতা করব, আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব, আমাদের প্রশাসনকে সহযোগিতা করব এবং ঐক্য দৃঢ় রেখে একসাথে আমরা কাজ করব। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার সহ অন্যান্যরা। নিজেদের মধ্যে কোনো অশান্তি করবেন না। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করা হবে না বলে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শীঘ্রই সরকারের রূপরেখা প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত।
রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল থেকে শুরু হওয়া বৈঠকে অংশ নেয় 7টি ইসলামিক দলের শীর্ষ নেতা। পরে এলডিপি, গণফোরাম এবং জাতীয় পার্টির শীর্ষ নেতারাও অংশ নেয় প্রথম দফার রাজনৈতিক সংলাপে। বিকেল 3টায় শুরু হওয়া ধারাবাহিক বৈঠক চলে রাত 8টা অবধি। বৈঠক শেষে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ বলেন, 15 বছরের নৈরাজ্য আর ছাত্র জনতা হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত, তা না হলে আগামীতে আবার স্বৈরাচারের জন্ম হবে। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? রাজনৈতিক দলদেরকে ব্যস্ত রাখার জন্য একমাত্র অস্ত্র হলো নির্বাচনের একটা ফোরকাস্ট দিয়ে দেওয়া। এটা 6 মাস পরেও হইতে পারে, 9 মাস পরেও হইতে পারে। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে নির্বাচনী আবহ তৈরি হলো বলে মনে করেন সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে বলে আশা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। হেফাজতে ইসলামের সকল মামলাগুলো, প্রায় 3 শতাধিক মামলা, 1 মাসের একটি সময় সীমা আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে 1 মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। আমরা বলেছি প্রয়োজন সংস্কার সহ দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। মাননীয় প্রধান উপদেষ্টা যে আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাজগুলো গুছিয়ে একটা নির্বাচন উপহার দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিতে পারলেই বাদ। নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন, একটা রোড ম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি। সেই শব্দটা আমরা ব্যবহার করেছি খুব শীঘ্র। সবারই কম বেশি ভুল ত্রুটি আছে, তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়ে সংস্কারগুলি করবে, এটা আমাদের মনে হয় না। তাই এই সরকারের পক্ষে করা সম্ভব। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি যদি ইচ্ছা করলে করতে না পারি, সেই জন্য তো সংস্কারগুলি প্রয়োজন। দীর্ঘদিন একটি সরকার ক্ষমতা দখল করে রাখায় সাংবিধানিক সকল প্রতিষ্ঠান নষ্টের পথে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবনার উপর নির্ভর করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে। যে সংস্কার প্রস্তাবনার উপরই ডিপেন্ড করবে যে যৌক্তিক সময়টা কি, এখনই তো বলে দেওয়া যায় না। আর সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই সময় নিয়ে কেউ ওই পুরো কোনো মিটিংয়েই কেউ বলেন না যে আপনি 1 বছরের মধ্যে করবেন, কিন্তু টাইম নিয়ে কেউ বলেন নাই। মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা জনগণের কাছেই ক্ষমতা হস্তান্তর হবে বা জনগণই নিজেদের প্রতিনিধি ঠিক করবে, কিন্তু এর আগে আমাদের এখনকার প্রায়োরিটি সংস্কারের রূপরেখার ভিতরেও অন্তর্ভুক্ত আছে কখন কিভাবে ট্রান্সফার অফ পাওয়ার অথবা ট্রানজিশন অফ পাওয়ার হবে। সংলাপে অংশ নেয়া দলগুলো রাষ্ট্র সংস্কারের স্বার্থে ধৈর্য ধরতে রাজি আছে বলেও জানান প্রেস সচিব। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার পররাষ্ট্র উপদেষ্টা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে অনুরোধ এলে তাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে ফেরত চাইবে বাংলাদেশ। এদিকে হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে উল্লেখ করে তিনি বলেন, নিজ স্বার্থ বজায় রেখে পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। দেশে কোনো রাজনৈতিক জমিদারি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, রাজনীতিবিদরা জাতির সেবক হবেন, তারা দেশের মালিকানা দাবি করতে পারবেন না। মানুষকে প্রজা মনে করা চলবে না বলেও মনে করেন জামায়াত আমির। সকালে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাচার আসর মিলনায়তনে কবি, লেখক, শিল্পী, সাহিত্যিকদের সাথে মত বিনিময়ে তিনি সব কথা বলেন। কোনো স্বৈরশাসকের লাল চোখ যেন লেখক, কবি, সাহিত্যিকদের কলমকে থামাতে না পারে, সেই আহ্বানও জানান তিনি। এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। যারা এই মালিকানা দাবি করেছেন, যুগে যুগে তারা চরমভাবে অপদস্থ হয়েছেন। যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন, আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন। কমলো জ্বালানি তেলের দাম।
রাত 12টা থেকেই কার্যকর হবে নতুন এই মূল্য। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেনে কমেছে 6 টাকা। খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে গিয়ে একথা জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2022 সালের আগস্টে জ্বালানি তেলের মূল্য এক লাফে প্রায় 50% বাড়ায় তৎকালীন শেখ হাসিনা সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 80 টাকা থেকে 34 টাকা বাড়িয়ে 114 টাকা করা হয়। অকটেনের লিটার প্রতি 46 এবং পেট্রোলে 44 টাকা বাড়ানো হয় সে সময়। পরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ কমে গেলেও ভর্তুকি পোষানোর অজুহাতে কমানো হয়নি এদেশে। খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 80 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান জানান, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের 1 টাকা আর পেট্রোল ও অকটেনের দাম কমানো হয়েছে 6 টাকা। অকটেন আর পেট্রোল, ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। বিশ্ববাজারে দামের এই অবস্থা থাকলে আগামীতে এদেশেও দাম আরো কমানোর আশা জানান উপদেষ্টা। যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেটা অনুযায়ী আমরা এইটুকু করছি। আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি। ইতিমধ্যেই তেলের দাম নতুন মূল্য তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার রাত 12টা থেকেই কার্যকর হবে এই নতুন দাম। ইকবাল অনিক, RTV, ঢাকা। গত 16 বছরে দুর্নীতিবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে দুর্নীতি দমন কমিশন। তাই দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত এবং দেশ থেকে দুর্নীতি দূর করতে দুদককে বড় ধরনের সংস্কার করতে হবে বলে মন্তব্য করলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন তিনি। ইফতেখারুজ্জামান আরও বলেন, অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ড, BFAIU, CEID-কে ঢেলে সাজাতে হবে। সব প্রতিষ্ঠান থেকে অনিয়ম দুর্নীতি দূর করতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এদিকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংবিধান সংশোধন নয়, নতুন করে সংবিধান লেখার সময় এসেছে। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার সংবিধানকে কলুষিত করার মাধ্যমে এর প্রয়োগযোগ্যতা হারিয়েছে। দুপুরে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিশিষ্টজনরা। তবে কোন প্রক্রিয়ায় সংবিধান লেখা হবে তা নিয়ে আরও পর্যালোচনা প্রয়োজন বলে মত দেন তারা। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। সুশাসন, সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সংবিধানের উপযোগিতা ও নতুন সংবিধান প্রণয়নের বাস্তবতা উপলব্ধি করতে বিশিষ্টজনদের নিয়ে CGS-এর এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে বর্তমান সংবিধানের নানা সমস্যার কথা তুলে ধরেন আলোচকরা। বলেন, বিদ্যমান সংবিধান জাতির কল্যাণে নয় বরং ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদের রক্ষা কবচ, তাই এটি প্রয়োগযোগ্যতা হারিয়েছে। আপনি সব পৃথিবীর সবচেয়ে বেশি সাম্যবাদী লোক যেটা আপনি মনে করেন, ওই লোকও আপনার টাইরেন্ট হতে বাধ্য। এই তিনটা ক্ষমতা যদি থাকে, জুডিশিয়ারি আপনাকে 10,000% যদি স্বাধীন করেন লিখিতভাবে, ওই এক মানুষ ওই ক্ষমতার বলে তার কথাই জাজ নিযুক্ত হবে। বেশ কিছু ধারা পরিবর্তনের মাধ্যমে বর্তমান সংবিধান বলবৎ রাখার বিষয়েও যৌক্তিকতা তুলে ধরেন কেউ কেউ। এই পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে কিংবা এটাকে স্টে দেওয়ার মাধ্যমে আমাদের যে 142 ধারা 142 অনুচ্ছেদের যে গণভোটের যে বিধান সেটা ফিরে আসবে এবং সেই গণভোটের বিধান এই কাজে লাগিয়ে বোধহয় অনেক কিছুই করা সম্ভবপর হবে। আমি যে পার্লামেন্ট ছিল সেটাও রাখতে পারবেন না আপনি। তারপর রাষ্ট্রপতি অর্ডিন্যান্স করলেন, পরবর্তী পর্যায়ে নেক্সট পার্লামেন্ট পাস করে দেবে, সেটার কোনো গ্যারান্টি নেই। আবার কি হয়তো আলোচনা করলেন যে ওদেরকে বাধ্য করতে হবে যেন
নেক্সট পার্লামেন্টে যারা আসবে তারা এটা পাস করে। এটা তো আনকনস্টিটিউশনাল। কোনো রাজনৈতিক দল আগামীকাল, আগামী 3 মাস পর, 6 মাস পরে, 6 বছর পরেও নির্বাচন করে 3 শাসন নিয়ে বিজয়ী হন, কিচ্ছু করতে পারবেন না। নতুন করে সংবিধান প্রণয়ন কিংবা পরিবর্তনের পদ্ধতি নিয়ে জটিলতা রয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। তবে আলোচনার মাধ্যমে দ্রুতই সমাধান বের করার তাগিদ দেন তারা। ৭১-এর প্রত্যাশা পূরণ হয় নাই বলেই এই ২৪-এ এই জনবিক্ষোভ বা গণ অভ্যুত্থান। সুতরাং এটা এক সূত্রে বাধা, এবং এই ৭১ থেকে ২৪-এর যাত্রাপথে যে বাধা বিপত্তি গুলো সামনে এসে আমি বিশ্বাস করি যে এই সংলাপের মধ্য দিয়ে এই ডেমোক্রেসিক গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে আমরা আগাতে থাকব। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিজিএস এর নির্বাহী পরিচালক জিলুর রহমান। ক্ষমতা এইভাবে রেখে দেই। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার পানি কমার সঙ্গে ভেসে উঠছে জনপদের ক্ষয়ক্ষতি চিহ্ন। এখনো অনেক জায়গায় বসতবাড়ি পানিতে ডুবে আছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই। তীব্র সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। 11 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত 54 লাখ মানুষ। ফেনীতে 23 জন সহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা 59 জন। প্রতিনিধিদের তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। চাল নেই, চুলো নেই, রান্না করার হাঁড়ি পাতিলও নেই। বন্যার পানি ধীরে নামতে শুরু করলেও ঘরে ফেরার কোনো অবস্থা নেই দুর্গতদের। নিষ্প্রিয় শরীর আর অবাক চাহনি, কখনো একটু খাদ্যের খোঁজে, কখনো বা অসুস্থ সন্তানের জন্য ওষুধের। ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও তলিয়ে আছে সোনাগাজী, দাগনভূঞা সহ বেশ কয়েকটি এলাকা। এই জেলায় এখন পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে। খালে বিলেও বিভিন্ন স্থানে ভেসে আসছে মরদেহ। বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি প্রায় 1000 কোটি টাকা। শুধু কৃষিতেই ক্ষতি 451 কোটি 20 লাখ টাকার বেশি। 2 লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত বলে জানায় জেলা প্রশাসন। খুব অসুবিধা আছে, কষ্টে আছি, হাতে টাকা পয়সা নাই, কাজকর্ম নাই। এর মাঝে থাকতেছি, মানে কিছু পাইতে না, চাল টাল পাই না, কষ্ট করতেছি। কোন রকম যদি আমাদের কিছু ভিজা খাবারটা চাল ডাল যদি দিয়ে একটু সহযোগিতা করা হয় তাহলে খুব ভালো হতো। নোয়াখালীতেও দুর্গত এলাকায় পানি কমছে। এখনও সেনবাগ, সোনাইমুড়ি ও বেগমগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় ঘরবন্দি লাখো মানুষ। সড়ক বিচ্ছিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী না পৌঁছায় খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে বানভাসী মানুষকে। আমরা ফান্ড ম্যানেজ করি, আমরা ত্রাণ দিয়েছি এবং আমরা কিছু ক্যাশ টাকা অলরেডি প্রায় আমাদের এলাকাতে নসুনাপুর আমরা প্রায় 200 লোকের উপর আমরা ক্যাশ টাকা দিয়েছি। কুমিল্লায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে প্রায় 1650 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে 64,000 হেক্টর জমি। এতে সবচেয়ে বেশি কৃষি খাতে ক্ষতি 848 কোটি টাকা। চট্টগ্রামে কৃষিতে 400 আর মৎস্যে 290 কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে প্রশাসন। খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার্তদের মুখে হাসি ফোটাতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী, রাজনৈতিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সাইয়েদ মাহমুদ, আরটিভি। আরব সাগরের উত্তরাংশে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় আসনা ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূল ও পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিন্ধ প্রদেশে আঘাত হানবে। বলা হয়, ঘূর্ণিঝড়টি গুজরাতের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে 250 কিলোমিটার, পাকিস্তানের করাচি উপকূল থেকে 160 কিলোমিটার এবং বেলুচিস্তানের পাঁচনি উপকূল থেকে 350 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি ঘন্টায় 14 কিলোমিটার গতিতে এগোচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় আসনার প্রভাবে ভারী বৃষ্টিতে পাকিস্তানে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 26 জন। ফিলিস্তিনের গাজায় খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় সামরিক অভিযান শেষ করেছে ইসরায়েল। প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজার জেনিন সহ অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানায় দেশটি। মাসব্যাপী অভিযানে 250-র বেশি হামাস যোদ্ধাকে হত্যা করার দাবি ইসরায়েল সেনাবাহিনীর। পাশাপাশি এই অভিযানে হামাসের 6 কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ পথ ধ্বংস করা হয়েছে। এ সময় অন্তত 6 জিম্মির মরদেহ উদ্ধার করে আইডিএফ। অপরদিকে ইসরায়েল সেনাবাহিনী খান ইউনিস ও দেইর আল বালাহ ছেড়ে যাওয়ার পর সেখান থেকে অন্তত 9 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।